হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার না করলে আবারও গোপালগঞ্জে মার্চের ঘোষণা এনসিপির। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি। গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকে যাতে হেনস্থা না করা হয়, কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে। আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে মার্চ করব। সহিংসতার জেরে গোপালগঞ্জে কারফিউ বহাল, শিথিল থাকবে 3 ঘন্টা। ঘটনা তদন্তে কমিটি গঠন, জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। ওখানে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। 11টা পর্যন্ত কারফিউ থাকবে, 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল থাকবে, তারপর আবার 2টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে যুবদলের বিক্ষোভ। ইস্যু তৈরি করে পরিকল্পিতভাবে বিএনপিকে কলঙ্কিত করতে অপচেষ্টার অভিযোগ নেতাদের। জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ। গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিরুদ্ধে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ নেতাদের। গাজীপুরে বাগানবাড়ি ডুপ্লেক্স ভবন, ঢাকায় প্লট ফ্ল্যাট। দেশ বিদেশে তারিক সিদ্দিকের বিপুল অবৈধ সম্পদের খোঁজ। 122 কোটি টাকা সন্দেহজনক লেনদেন, দুদকের 4 মামলা। এবং রাজধানীতে দিন দিন বাড়ছে ছিনতাই। শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে যুবকের মালামাল লুটে মূল অভিযুক্ত গ্রেফতার। অপরাধ দমনে বিশেষ পরিকল্পনা আইনশৃঙ্খলা বাহিনীর। জুলাই পদযাত্রায় হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার না করলে আবারও গোপালগঞ্জে মার্চ করার ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে গোপালগঞ্জ সহ সারা দেশকে মুজিববাদ মুক্ত করারও হুঁশিয়ারি দেন তিনি। আওয়ামী লীগকে গণতন্ত্রের হত্যাকারী উল্লেখ করে তাদের ফিরিয়ে আনার ষড়যন্ত্র হলে প্রতিহত করার কথা জানান এনসিপি নেতারা। ফরিদপুর ও রাজবাড়ীতে এনসিপির জুলাই পদযাত্রায় একথা বলেন তারা। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে বাধা, হামলা, সংঘর্ষের পরদিন ফরিদপুরে জুলাই পদযাত্রায় অংশ নিলেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর 1টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শহরের সার্কিট হাউসে পৌঁছায় জাতীয় নাগরিক পার্টির নেতাদের গাড়িবহর। এর পরপরই শুরু হয় পদযাত্রা। ডিসি অফিস, জেলা কারাগার, নীলতরী সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে তা শেষ হয়। বিকেল 3টার দিকে জনতা ব্যাংকের মোড়ে পথসভার মঞ্চে বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র নেতারা। এ সময় গোপালগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানান। বলেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের ঠাঁই হবে না। আমরা জুলাই অভ্যুত্থানের সৈনিকেরা যতদিন জীবিত থাকবো, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো স্থান হবে না, হবে না, হবে না। আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা জঙ্গিবাদের দীক্ষা নিয়ে এনসিপি এবং অভ্যুত্থানের নেতাদের উপরে মরণঘাতী আক্রমণ করার চেষ্টা করেছে। গোপালগঞ্জের মাটিতে মুজিববাদ, মুর্দাবাদের স্লোগানকে তারা দমিয়ে রাখতে পারে না। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এনসিপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে বলেই গোপালগঞ্জ থেকে ফিরে এসেছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে গোপালগঞ্জে গিয়ে মুজিববাদ মুক্ত করার হুঁশিয়ারি দেন তিনি। গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকে যাতে হেনস্থা না করা হয়, কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে। আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে মার্চ করব। বিচার আদায় না করে আমরা রাজপথ থেকে উঠে যাব না। পথসভার সঞ্চালনায় মৃত্যুকে ভয় পান না বলে সাফ জানিয়ে দেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আরেক মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর স্লোগানের মাধ্যমে শেষ হয় ফরিদপুরের কর্মসূচি। এদিকে এনসিপি নেতাদের আগমন উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই ফরিদপুর শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের পাশাপাশি নিরাপত্তায় যোগ দেয় সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও র্যাব। মাসুদুর রহমান, সময় সংবাদ, ফরিদপুর। গোপালগঞ্জ ঘিরে গোয়েন্দা তথ্য থাকলেও ঘটনা এত বড় হতে পারে এমন তথ্য ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে
সাংবাদিকদের তিনি জানান, এই ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে এনসিপির সমাবেশ ঘিরে সহিংসতা ও মৃত্যুর ঘটনা তদন্ত কমিটি গঠন করেছে সরকার। বুধবারের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকায় সন্তোষ জানিয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে বুধবার দফায় দফায় হামলা চালায় পতিত আওয়ামী সমর্থকরা। সংঘর্ষে প্রাণ যায় 4 জনের, আহত হন অনেকেই। এই সহিংসতা ও মৃত্যুর ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, কমিটিকে 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন। ঘটনাটা কেন হলো, কিভাবে মৃত্যুগুলো হলো, সবগুলোই দেখবেন। এদিকে গোপালগঞ্জে এত বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে গোয়েন্দাদের কাছে এমন তথ্য ছিল না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে সাংবাদিকদের জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় দোষীদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। গোপালগঞ্জের এখন যে পরিস্থিতি মোটামুটি নর্মাল। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। ওখানে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। যারা অন্যায় করছে তারা গ্রেপ্তার হবে, কারে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে গোপালগঞ্জ ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নোত্তর দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সারা দেশ থেকে সন্ত্রাসীরা গোপালগঞ্জে জড়ো হয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি। এটা তো দুঃখজনক। আমরা লক্ষ্য করেছি যে সারা দেশ থেকে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং গতকালকে একটা ন্যাক্কারজনক ঘটনা সেখানে ঘটেছে। শান্তিপূর্ণভাবেই রাজনৈতিক কার্যক্রমও চলবে, এটাই আমরা প্রত্যাশা করি। বুধবার গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধের বিষয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি সেখানে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পতিত আওয়ামী সমর্থকদের হামলা ও সহিংসতার জেরে গোপালগঞ্জে বাড়ল কারফিউর সময়সীমা। শুক্রবার বেলা 11টা পর্যন্ত চলে 3 ঘন্টা শিথিল থাকার পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে কারফিউ। এদিকে যৌথ অভিযানে গোপালগঞ্জে 20 জনকে আটক করা হয়েছে। জোরদার করা হয়েছে পুরো জেলার নিরাপত্তা। বুধবার এনসিপির সমাবেশে দফায় দফায় হামলা চালায় পতিত আওয়ামী সমর্থক ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীরা। ভাঙচুর চালানো হয় জেলা কারাগারেও। এই সহিংসতার পর কারফিউ বাড়ল দ্বিতীয় দফায়। শুক্রবার দুপুর 11টা পর্যন্ত কারফিউ বহাল রাখার ঘোষণা দিয়ে 3 ঘন্টা শিথিলের পর 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে কারফিউ। এ পর্যন্ত 20 জন আটক ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে 25 জনের বেশি গ্রেফতার হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। বাইরে থেকে যারা গোপালগঞ্জে অবস্থান করছেন তাদের শনাক্তের কাজ চলছে বলেও জানানো হয়। যে পরিমাণ ফোর্সের প্রয়োজন ছিল সেটা আপনারা অবগত আছেন এবং কালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আরো অধিক ফোর্স এখানে এনেছি। এখানে পুলিশ প্রশাসন ব্যর্থ হয়েছে এটা আমি বলবো না, তবে কারোর যদি কোনো গাফলতি থাকে সেটা আমরা তদন্ত করে দেখব, যাতে অবনতি না ঘটে। এই জন্য আমরা যে কারফিউটা ছিল সেটা আমরা কন্টিনিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকালকে 11টা পর্যন্ত কারফিউ থাকবে। 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল থাকবে, তারপর আবার সেটা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সেটা চলমান থাকবে। আগামীকালকে হয়তো পরিস্থিতি আবার পর্যালোচনা করে যদি পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যায় তখন হয়তো পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো জেলায়। শহরে ছোট ছোট যানবাহন চললেও বন্ধ বেশিরভাগ দোকানপাট। আমরা সাধারণ জনগণ খাইতে খাই, দিন আনি দিন খাই, আমাদের তো আর কেউ দেবে না। এই যে আজকে গোপালগঞ্জ শহরটা পুরো অচল, আমরা এখন কি করে খাবো? কোন জীবনে যেখানে ভাই সংসার আছে তাই নিয়ে এসব খুব বিপদের ভিতরে আছি। আমরা বেরোতে পারতেছি না, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সবই বন্ধ, এটা আমাদের সবারই ক্ষতি। এদিকে জেলা কারাগারে হামলার পর নিরাপত্তা জোরদার করা হয়। কারাগার পরিদর্শন শেষে অতিরিক্ত কারা পরিদর্শক জানান, নতুন করে হামলার শঙ্কা নেই। গতকালকে সিচুয়েশন অনুযায়ী আজকে আমরা সেভাবে প্রিপেয়ার্ড আছি। যদি কোনো কিছু আসে বা কোনো কিছু আমরা ওরকম টের পাই তাহলে অবশ্যই আমরা ক্যাপাবল। পুলিশেরও দিনকে টহল আছে এখানে। সুতরাং গতকালকের চেয়ে আজকের পরিস্থিতি অনেক বেটার এবং আশা করি আমরা এই জিনিসটাকে কাটিয়ে উঠতে পেরেছি এবং ভবিষ্যতে আমরা আরও সতর্ক থাকব। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ।
এই মুহূর্তে গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে আছেন রিপোর্টার আলামিন তুষার। গোপালগঞ্জের প্রথমের 22 ঘন্টার কারফিউ অর্থাৎ প্রথম দফার 22 ঘন্টার কারফিউ শেষে এখন কিন্তু দ্বিতীয় দফার 21 ঘন্টার কারফিউ চলছে। এর মধ্যে আগামীকাল সকাল 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল রেখে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু এই দ্বিতীয় দফার কারফিউ চলবে, এমনটাই আমরা জানতে পেরেছি। তবে এও আসলে জেলা প্রশাসন থেকে, জেলা ম্যাজিস্ট্রেট থেকে আমাদেরকে জানানো হয়েছে যে সন্ধ্যা 6টার পরবর্তী সময় যদি জানানো না হয় তাহলেও কারফিউ জারি থাকবে, অর্থাৎ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেই কারফিউ বহাল থাকবে, এমনটাই কিন্তু আমাদেরকে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা জানিয়েছেন। এবং দ্বিতীয় দফা কারফিউ ঘোষণা হয়ে যাবার পর কিন্তু গোপালগঞ্জের যেই এলাকা, আমরা এখন প্রেস ক্লাবের সামনে রয়েছি, সেখানটায় কিন্তু আমরা সকালে দেখেছি যে টুকটাক গাড়ি ঘোড়া কিন্তু চলছিল, সেই জায়গা থেকে অনেকটাই কিন্তু এখন কমে আসছে। খুবই অল্প সংখ্যক 1-2টা অটোরিকশা আমরা দেখতে পাচ্ছি। এবং আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেখান থেকে আমার দৃষ্টিসীমার মধ্যেই, যদিও ক্যামেরায় হয়তো সেটা দেখানো সম্ভব হচ্ছে না, আর্মির যে এপিসি সেটি দাঁড়ানো রয়েছে, সেখানে চেকিং চলছে, সেইগুলো কিন্তু আসলে রয়েছে। এবং সেটি কিন্তু আসলে বিকেল থেকেই বেড়েছে, যার কারণে এই বাড়ার পরে যখন চেকিং হওয়ার কথা শোনা যাচ্ছে তারপর থেকেই কিন্তু মানুষজনের চলাচল এবং যানবাহন চলাচল যে টুকটাক হচ্ছিল সেগুলোও কিন্তু অনেকটা কমে এসছে। তবে ওই কারফিউ শিথিলের মধ্যে কথা যেমনটা আসছে, তেমনি কারফিউ আবারও বাড়ানো হতে পারে কি না হতে পারে সেটা নিয়েও কথা হচ্ছে। এবং যৌথ বাহিনীর যে অভিযান পরিচালনা করার কথা রয়েছে সেটিও কিন্তু চলমান থাকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটা বলা হয়েছে যে অনেকেই নাকি আশপাশের জেলাগুলো থেকে, গোপালগঞ্জের আশপাশের জেলাগুলো থেকে এই সহিংসতার সময় এসেছে এবং তারা এখনও গোপালগঞ্জে অবস্থান করছে, সেরকম তথ্য কিন্তু তারা আসলে পেয়েছেন, এমনটা আমরা জানতে পেরেছি। এবং তাদেরকে খুঁজে বের করে আসলে তারা আটক করছেন। এবং এখনও পর্যন্ত 20 থেকে 25 জন আটকের খবর আমরা পেয়েছি। এবং আটক যারা রয়েছেন তাদেরকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এর বাইরেও আরও আটক হতে পারেন, সেই জায়গা থেকে নিশ্চিত করে তাদেরকে আটক বা গ্রেফতারের ব্যাপারে মামলা করে আসলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি। তো এই ছিল এখনও পর্যন্ত আমার কাছে গোপালগঞ্জের সবশেষ তথ্য। গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলামিন তুষার। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। মিছিলের আগের সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই গণ অভ্যুত্থান ডেমোক্রেসির জন্য সংগঠিত হলেও সারা দেশে এখন মবক্রেসি চলছে। বিভিন্ন ইস্যু তৈরি করে বিএনপিকে কলঙ্কিত করা হচ্ছে বলে অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদ। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত নয়াপল্টন থেকে শাহবাগ, আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ের প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ মিছিলে যোগ দেন যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নির্লিপ্ততার অভিযোগে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিকেল 4:45টায় শুরু হয় বিক্ষোভ। নাইটেঙ্গেল মোড়, পল্টন প্রেস ক্লাব হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিলটি। এর আগে বিকেল 3টায় নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এতে বিক্ষোভ মিছিল পরিণত হয় জনসমাবেশে। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, মিটফোর্ডের ঘটনায় অপপ্রচার চালিয়ে যুবদলের ওপর দায় চাপানো হয়েছে। কিছু ধর্ম ব্যবসায়ী আছে, চাঁদাবাজের কথা বলে, চাঁদাবাজির কথা বলে, প্রতিনিয়ত ওরা চাঁদা দিয়ে চলে। অন্যায়ভাবে কোনো ঘটনা ঘটলে আমাদের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়। মিটফোর্ডের ঘটনাটি সেই রকম। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই গণ অভ্যুত্থান ডেমোক্রেসির জন্য সংগঠিত হলেও সারা দেশে এখন মবক্রেসি চলছে। অভিযোগ করেন, সরকারের নির্লিপ্ততা আর ব্যর্থতায় এই অবস্থা তৈরি হয়েছে। জুলাই ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। এই দুই কেনার জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা। বিভিন্ন ইস্যু তৈরি করে বিএনপিকে কলঙ্কিত করা হচ্ছে বলে অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদ। বলেন, এনসিপির আবেগতাড়িত কর্মসূচির কারণেই ফ্যাসিবাদী শক্তি গণ অভ্যুত্থানের শক্তির উপর হামলার সাহস পেয়েছে। আমরা প্রত্যাশা করি নাই ফ্যাসিবাদী পতিত শক্তি গোপালগঞ্জে হোক আর যেখানে হোক
গণ অভ্যুত্থানের শক্তির উপরে হামলা করার সাহস পাবে। বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে সেই ইস্যুর মধ্য দিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার একটি অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। একই দাবিতে চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিস্ট বিদায় হলেও ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ছাত্রদল আয়োজিত এক স্মরণ সভায় তিনি কথা বলেন। ষড়যন্ত্র তো থেমে নাই, যে কথা কিছু আগে ইনারা বলেছেন যে ফ্যাসিবাদ তো এখনো শেষ হয়ে যায়। আজকে লক্ষ্য করে দেখুন যে পরিকল্পিতভাবে এই গণতন্ত্র যেন উত্তরণ না ঘটে তার জন্য কাজ শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কাজ করা হচ্ছে, নেতাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি। আমাদের যে শত্রু চতুর্দিকে, আমাদের শত্রু মানে কি? গণতন্ত্রের শত্রু, বিএনপির শত্রু না, মনে রাখবেন। গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলা এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াত ইসলামী। বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। এতে অংশ নেন জামায়াতের মহানগরের নেতাকর্মীরা। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গোপালগঞ্জে হামলা স্বৈরাচারের উত্থানের অশনি সংকেত। এ সময় স্থানীয় প্রশাসনের নির্লিপ্ততার তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান জামায়াত সেক্রেটারি। প্রশাসনের দুর্বলতা থাকলে উনি ছাড়বেন না। এক নম্বর দুর্বলতা আপনার ভিতরে। এই স্বরাষ্ট্র মন্ত্রীকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গোপালগঞ্জ কি বাংলাদেশের অংশ না দিল্লির তাবেদার? সরকারের গোয়েন্দা সংস্থা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনকে আগে জানাবার পর তারা কি ব্যবস্থা নিয়েছেন, এই প্রশ্ন জাতির সামনে উঠেছে। গতকাল গোপালগঞ্জের হামলা একটি অশনি সংকেত। সন্ধ্যার সময় আরো থাকছে। বৈশ্বিক মন্দা ও স্থবিরতা কাটিয়ে জাহাজ শিল্পে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। এবার আরব আমিরাতের প্রতিষ্ঠানে দুটি টাগবোট রফতানি করল ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। আমলে নিবন্ধন পাওয়া ৯৬টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা এই তথ্য নিশ্চিত করেছে। দলীয় বিবেচনায় অনেক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণে যোগ্য না হলেও কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন এসব সংস্থাকে নিবন্ধন দেয়। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ অন্যান্য বিতর্কিত স্থানীয় নির্বাচনকে এসব পর্যবেক্ষক সংস্থা ভালো বলে সার্টিফিকেট দিয়েছিল। নিবন্ধন বাতিল হওয়া সংস্থার মধ্যে জানিপব, সার্ক, মানবাধিকার ফাউন্ডেশনের মতো বিতর্কিত সংস্থাও রয়েছে। পর্যবেক্ষক সংস্থার নীতিমালা সংশোধন করেছে ইসি। দ্রুতই নতুন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেওয়া হবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকের বিপুল অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। গাজীপুরে বিলাসী বাগানবাড়ি, ডুপ্লেক্স ভবন, রাজধানীতে বাড়ি, প্লট, ফ্ল্যাট সহ দেশ বিদেশে রয়েছে বিপুল সম্পদের ফিরিস্তি। ৬২ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ১২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় স্ত্রী, ২ সন্তান সহ তার বিরুদ্ধে ৪টি মামলা করা হয়েছে। সংস্থাটির মহাপরিচালক জানান, বাস্তবে তাদের আরও সম্পদ রয়েছে। তদন্তে দালালিক প্রমাণ মিললে সেগুলো অন্তর্ভুক্ত করা হবে। গাজীপুরের বাঙ্গালগাছি এলাকায় রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের বাগান বিলাস নামের বিশাল এই বাগান বাড়ি। একইভাবে গাজীপুরের ফাউকাল এলাকায় ডুপ্লেক্স ভবন সহ বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন তিনি। বিলাসিতার বাগান বাড়ি ছেড়ে রাজধানীর অভিজাত এলাকায় নজর দিলেও মিলবে তারিক সিদ্দিকের প্লট ফ্ল্যাটের নানা ফিরিস্তি। বাড়িধারা আবাসিক এলাকায় পার্ক ভ্যালিতে ফ্ল্যাট, বাড়িধারা DOHS এ 7 তলা বাড়ি। আমি আসার পর থেকে বিল্ডিংটা ফাঁকাই দেখতেছি, এখানে কেউ বসবাস করে না। বাস্তবে তারিক সিদ্দিক পরিবারের কয়েকশো কোটি টাকার সম্পদের তথ্য দুদকে থাকলেও দালালিক নথিতে ৬২ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে। একই সঙ্গে ১২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মেলায় স্ত্রী, 2 সন্তান
সন্তান সহ তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। সন্দেহজনক লেনদেন করে পরবর্তীতে স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মহাপরিচালক জানান, দেশে বিদেশে আরও সম্পদের খোঁজ পেয়েছে দুদক, যেগুলোর দালালিক নথি হাতে পেলে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে। তদন্তকালে যদি আরও যে সমস্ত সম্পদ দেশে এবং দেশের বাইরে রয়েছে, যেগুলি এখনও তথ্যাদি, দালালিক প্রমাণাদি অনুসন্ধান দলের নিকট আসেনি, সেগুলি যখন আসবে সেই সম্পদ এর সাথে অন্তর্ভুক্ত হবে এবং এর সাথে যদি আরও কারো সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে সেই বিষয়টিও বিবেচনা করা হবে। ইতোমধ্যে বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে 800 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে মামলা করা হয় তারিক সিদ্দিক সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে যুবকের মালামাল লুটের ঘটনায় মূল হোতা সহ 3 জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। উদ্ধার করা হয়েছে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চাপাতি এবং মোটরসাইকেল। শুক্রবার ভোরে শ্যামলী 2 নম্বর রোডে ছাতা মাথায় হেঁটে যাচ্ছিলেন সিমিয়ন ত্রিপুরা। হঠাৎ 3 ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তাকে ঘিরে ফেলে। অস্ত্র ঠেকিয়ে ছিনিয়ে নেয় টাকা, ব্যাগ, এমনকি গায়ের জামা আর জুতাও। এই ঘটনায় শনিবার শেরেবাংলা নগর থানায় মামলা করেন ভুক্তভোগী। পরে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের মূল হোতা কবিরকে গ্রেফতার করে ডিবি। তাকে জিজ্ঞাসাবাদে খোঁজ মেলে এমন একটি চক্রের যারা ছিনতাইয়ের জন্য বাইক আর চাপাতি সরবরাহ করে। পর্যায়ক্রমে গ্রেফতার করা হয় আলামিন ও আসলামকে। মোহাম্মদপুরের জহির এবং কবির একটি গ্রুপ চালাচ্ছে, ছিনতাইকারীদের গ্রুপ, এবং এদের বড় কাজ হচ্ছে তারা মোটরসাইকেল ভাড়া দেয়, তারা হচ্ছে চাপাতি ভাড়া দেয়। এর বিনিময়ে যারা পেশাদার ছিনতাইকারী আছে, ছিনতাইকৃত মালামাল তাদের কাছে বিক্রি করে। পুলিশ জানায় রাজধানীর ছুরি ছিনতাই নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা করছে আইন শৃঙ্খলা বাহিনী। অনেক সময় দেখা যায় যে তারা দিনের বেলা অটো চালাচ্ছে, রাতের বেলায় আবার হচ্ছে ছিনতাই কাজটা ব্যবহার করছে। আমরা শুধুমাত্র কিন্তু এই চক্রটি পাইনি, আমরা এই তদন্তের ক্ষেত্রে এসে কিন্তু আরও 2টি গ্রুপের সন্ধানও পেয়েছি এবং আমরা কিন্তু এই ব্যাপারেও আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি এবং সাথে তাদের বিরুদ্ধেও আমরা অভিযানে যাব। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে বলে জানায় ডিবি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। 1 দশকেরও বেশি সময় ধরে চলা বৈশ্বিক মন্দা ও স্থবিরতা কাটিয়ে জাহাজ রফতানিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার পতেঙ্গায় 2টি টাগবোট রফতানি করে জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড খালিদ ও ঘায়া নামে টাগবোট 2টি হস্তান্তর করা হয় আরব আমিরাতের ক্রেতা প্রতিষ্ঠান মারওয়ান শিপিংকে। টাগবোট খালিদের ওজন 64 টন আর ঘায়া 80 টনের। দেশের বাইরের খবর। ইরাকের পূর্বাঞ্চলে একটি সুপার মার্কেটে ভয়াবহ আগুনে অন্তত 69 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বহু মানুষ। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, স্থানীয় সময় বুধবার রাতে দেশটির কুট শহরের 5তলা ভবনে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। রাতভর চলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। তদন্তের মাধ্যমে 48 ঘন্টার মধ্যে দুর্ঘটনার কারণ জানতে নির্দেশ দিয়েছে প্রাদেশিক সরকার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হামলা সহিংসতার জেরে গোপালগঞ্জে বাড়ল কারফিউর সময়সীমা। 3 ঘন্টা শিথিলের পর চলবে অনির্দিষ্টকাল। যৌথ বাহিনীর টহল তল্লাশি জোরদার। অন্তত 25 জন আটক। হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার না করলে আবারও গোপালগঞ্জে মার্চের ঘোষণা এনসিপির। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি। আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে যুবদলের বিক্ষোভ। ইস্যু তৈরি করে পরিকল্পিতভাবে বিএনপিকে কলঙ্কিত করতে অপচেষ্টার অভিযোগ নেতাদের। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।